আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহরাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের একটি উপন্যাস আমি পদ্মজা দ্বিতীয় খণ্ড, চতুর্থ পর্ব। কোনো সাড়া নেই। পদ্মজা পিছনে ফিরে তাকালো। লিখন এক দৃষ্টে তাকিয়ে আছে। অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে? পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল। কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই, আসি আমি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবান। না। ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল? ছিল না। আর এভাবে নির্জনে কথা বলাও ঠিক হচ্ছে না। আপনি বুঝদার, জ্ঞানী মানুষ, এতটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন ম্লান হেসে বলল, আচ্ছা, আজ আসুন। একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের আবার তাকালো, সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পিছনে অনেক দৌড়েছেন, আর না। এবার নিজের জীবনটা নতুন করে সাজান। আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসেন। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও থমকায়। লিখন বলল, এভাবেই ভালো আছি আমি। তুমিও এভাবেই সারা জীবন ভালো থেকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লিখন শাহ তো একদিনেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। যে বুঝেও বুঝতে চায় না, তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার অশ্রু সজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ। একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়ে কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড় করল, আমি মানতে পারি না তুমি অন্য কারো। আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ 3টে ঘোর লাগা কণ্ঠে কণ্ঠে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদচার ধমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে। আমার কোনো কথাবার্তাই কি শুনবি না? পূর্ণা অপরাধীর স্বরে বলল, আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যার আজানের সাথে সাথে ঘরে চলে আসবো। জি না, বিকেল থেকেই ঘরে থাকবেন। এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না। তুই 2 দিন পর বাড়িতে চলে যাবি। তুমি যাবে না? পদজা আনমনে কিছু ভাবলো, তারপর বলল, যাব কয়দিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। আচ্ছা। পূর্ণা খুব খুব করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা বাঁধিয়েছিস, জ্বর আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছি তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়?
স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো। পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা, নেব। তা তো সবসময় বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি। গড়গড়া কুলি করে এরপর ঘুমাবি। আপা, তুই চুপ থাক, চুপচাপ লেপের ভেতর শুয়ে থাক, আমি আসছি। পদজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারিদিকে নির্জন থমথমে, কোনো সাড়া শব্দ নেই। পদজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে, যদিও এই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান। পদজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে। পদজা থমকে দাঁড়ালো, কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদজা ছুটে আসে রানীর ঘরের সামনে। কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে, তোমার লগে কয়বার হইছি বইলা ভাইব না সবসময় হইতে দিয়াম। মাড়িতে যেভাবে এতদিন ছিলা অজ থাকবা। বিছানাতে উঠার জন্য গায়ে গুই করবা না। মাড়িতে অনেক ঠান্ডা লাগে, আমারে কোনো জায়গা দাও। তুমি মাড়িত থাকবা মানে মাড়িত থাকবা, কামলা হইয়া মালিকের শরীর লাগে হইবার সাহস আর করবা না। আমি বিছানাত ঘুমাইতাম, তুমি আমার বউ লাগো। তুমি মাড়িত ঘুমাইবা, আমি তোমারে জামাই মানি না। দেহ রানী। এরপরই একটা আর্ত চিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে। নিশ্চয়ই রানী মদনকে ধাক্কা দিয়েছে, আর মদন ব্যথা পেয়েছে। পদজা একবার ভাবলো দরজা কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথাই সে শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারোর সামনে ঝগড়া করে না, রাতে নিজের ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য সংসারে কি ভালোবাসা সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্য ভৃত্য। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সবসময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার। সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করেছে, সবে মাত্র অন্য পাশে ফিরে চোখ বুঝেছে, বোধহয় ঘুম পেয়েছে। লেখনের মনটা আনচান আনচান করছে। ইচ্ছে হচ্ছে পদজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এ বাড়িতে আর আসা যাবে না। পদজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়ল, মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়ের ঘুম পাইতেছে না? হুম, তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি? আপনি না, তুমি। একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে। মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক, তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাব। পদ্মজা সবসময় ভালো থাকো।
লিখো জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছু না, ঘুমাও এখন, আমারও অনেক ঘুম পাচ্ছে। লিখুন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। মৃদুল হতাশ হয়ে চোখ বুজে। পদজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাঁচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। শীতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজা দিয়ে যাচ্ছে। পদজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় এক পাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে, চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না। শান্তশিষ্ট, চুপচাপ। মাঝে মধ্যে ঢাকায় যায়, দেখা যায়, তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজ ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে, তাই পদ্মজা জুতা জোড়া খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারদিকে। দূরে কোথাও শিয়াল ডাকছে। গা ছমছমে পরিবেশ। এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকণ্ঠ হয়ে উঠেছে। কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল, তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদজার রগে রগে দামামা শুরু হয়। কি হতে চলেছে? আজ সে কি দেখবে? পূর্ণা বিরক্তি হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তার আপা আসছে না কেন? সে জুতা পরে বেরিয়ে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়। এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে, মনে হচ্ছে পানিটা গরম। এ রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার পানি গরম করার কথা ছিল, কিন্তু গরম করে এখানেই কেন রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল। গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে, পদজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে। এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আবার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে দেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। কোনো ঝটপট বেরিয়ে পড়ে। কাউকে ডাকার বুদ্ধি অবধি মাথায় আসেনি। সে আতঙ্কে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আয়তুল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ে পথ ধরে। পদচিকে চমকে দিয়ে তৃতীয় তলার একটা জানালা হাট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদচার অষ্টদয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদচার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশির অনুভব হচ্ছে। পদজা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে আবার। পদজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকাই মনে পড়ে তৃতীয় তলায় রুম্পা আছে, ডান দিকের কোনো এক ঘরে।
আর আলমগীর ডান দিকের কোনো ঘরের জানালা দিয়ে ঢুকেছে। মানে কি রুম্পার কাছেই গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে, তারপর ইশারা অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিন চমকে ওঠে। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছে যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দূর দূর করছে। যদি রুম্পা পড়ে যায়? এত ঝুঁকি কেন নিয়েছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে। রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, লম্বা চুল, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজা ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদ কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। একসময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুথুবু হয়ে গেছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পেছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে ঝাপটে ধরে রেখে রুম্পাকে বলল, তুমি যা রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটির আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্টে অনুরোধ করে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খাল পাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজার দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা মনে হয়। আবার পারিজার খুনির বর্ণনাও ঠিক এমনই। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে। সেই মুহূর্তে মরার উপর খাড়ার ঘাব হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিশা হারিয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তা আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে, আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে, পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে? থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতুরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা। সময়টা যেন থমকে দাঁড়িয়ে চড়ছে দণ্ড শুলে। দরজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আরেক হাতে পূর্ণার কাঁধে ছুঁয়ে দেখলো কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে। কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তির দুপদাপ শব্দ। পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগতেই সে আটকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সে লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে আকতে মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা, পদ্মজা, বোন সহায় হও। টানা পোড়নে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো,
পূর্ণা কিছুতেই উঠতে পারছে না, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় পিষে যাচ্ছে। এই রাতের আধারে এত পাষাণ কেন হলো? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীর স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে, ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুঙ্কার দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না। উত্তরের হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসল। খুব কাছ থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজা কপাল কুঁচকে ফেলল। লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগেও নজর কাটছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইল, কিন্তু পারল না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নাড়াতে পারেনি। রুম্পা গোঙাচ্ছে, পূর্ণ যন্ত্রণায় কাঁদছে, ভয়ে জুবুথুবু হয়ে আছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটির হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, তারপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল। আর একটুক্ষণ, তাহলেই সেই ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিবে, উড়ে যাবে রুম্পার রুহ। আলমগীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মিনীর প্রাণ বাঁচাতে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পড়ে থাকা রামদা তুলে তার পিঠে কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে, ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরায়, অজ্ঞাত লোকটি সেভাবে কাতরাতে থাকলো। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলমগীর রুম্পার কাছে যায়, তারপর পদ্মজার দিকে তাকায়। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখে যেন ধিকি ধিকি আগুন জ্বলছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি, নিস্তেজ হয়ে পড়ে পদ্মজাও। সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল, তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সব এলোমেলো লাগছে, মাথা ভন ভন করে ঘুরছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়, ভয়ে কাঁপতে থাকে। নাভি উল্টে বমি বেরিয়ে আসে। আলমগীর তাড়াহুড়ো করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ্য তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুঁজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না, এই বাড়িতে দিনে দুপুরে খুন হলেও তা বাইরের কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও নেই। কেউ না কেউ সরিয়ে দিবে, সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও, আমার অনেক কথা বলার আছে। আমি চিঠি লিখব, তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। তার বুকটা হাহাকার করছে। পদ্মজার কথা খুব মনে পড়বে। আলমগীর অস্থির হয়ে চারদিক দেখছে, আতঙ্কে সে কাঁপছে। এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না। তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো।
পদ্মজা তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে, না হওয়া সংসার পাতার স্বপ্ন পূরণ করতে দৌড়াচ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুল। এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তার পরপরই সম্মিত ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। পদ্মজা দৌড়ে আসে। পূর্ণা পিটপিট করে তাকায়। পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীরে তো কম ভারী নয়। পদ্মজার শক্তিতে কুলোচ্ছে না। সে পূর্ণাকে আকত্তি করে বলল, ওঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো ভর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পদ্মজার শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করে। পদ্মজা পা জোরে ঠকঠক করে কাঁপছে। সে জানে না এটা শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছু প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করেই থেমে গেছে, আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়া নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে, কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝি মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়লো দুই বোনের উপর। জঙ্গলের গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে সদ্য খুন হওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের উপর। আর একটু দূরে ছিমছাম গঠনের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে আরেকটু দুর্বল দেহকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতর। দুজনের গায়ে তাজা লাল রক্ত। এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর, যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা। প্রতিদিনের মতোই ভোরের আলো নিকষ কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়ই থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে, কনকনে ঠান্ডায় গোসল করছে। এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমাচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে। বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে। যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠছিল, তখন পিছনে কেউ যেন ছিল। এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শুনেনি। অন্দরমহলের রিদওয়ান এবং মজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল, কারণ তাদের ঘর ডান দিকে, আর ডান দিকেই এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে। আলমগীর চেঁচিয়েছে। বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল। দুবদাব শব্দ তুলে কাতরেছিল। তবুও কেউ আসেনি। কেন? তার কেন মনে হচ্ছে সবাই শুনেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আছে। সবকিছু কেমন ওলটপালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো? এ কি মা হেমলতার গুণ? পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ পড়ে আলমগীরের দেয়া চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সে অপলক চোখে চাবির দিকে তাকিয়ে রইল। আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় উকি দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অব্দি তোলা, আঁচল বুকে নেই, চুল এলোমেলো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে। তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করলো। পদ্মজার দুই বাহু দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মবতী, কি হয়েছে? এই কি অবস্থা তোমার? পদ্মজা কিছু বলল না। সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখল। আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কাঁদছো তো, কি হয়েছে? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে আসে, আর চোখ ঝাঁপিয়ে জল। আমির অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরল। আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকলো।
আমি শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না, কি হয়েছে? আমার চিন্তা হচ্ছে। পদজা আরো শক্ত করে আমিরকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, "আ- আ- আমি আ- আ- আমি খুন করেছি। কি? কি বলছো? তাই পদজা? পদজা আমিরের পিঠ খামচে ধরে বলল, "আ- আমি আমি এটা কেমনে করলাম?" আমি পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো না আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনাটা বলল। সে নিজের কাছে নিজে অবাক। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল, কিচ্ছু হয়নি, শান্ত হও, কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘোরের মধ্যে আছে, তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্যের কোঠায়। আমির তা বেশ বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো, নিজে পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন শরীর না, বরফ। এতই ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো। না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল, তোমার ঘাড়ে টান পড়বে, আমি যেতে পারবো। আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে। পদ্মজাকে বিছানায় শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকতে তোমার কিছুই হবে না, ডান দিকে তো? পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি সোয়েটার পরে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুত উঠে বসলো। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই? আমি নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধ হয়। পদজা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? এই কাক ডাকা ভোরে লাশ থাকবে না কেন? আলমগীরের বলা কথাগুলোর মনে পড়তেই পদজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বুজে। তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।